সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত জানাই আজকের এটিএন বিজনেস এন্ড ফিন্যান্স অনুষ্ঠানে। প্রিয় দর্শক, সাথে আছে আমি শারমিন মিশু এবং আপনারাও থাকতে পারেন, আমাদের সাথে সরাসরি ফোন করতে পারেন। নাম্বারটি বলে দিচ্ছি 0281897766। করোনা মহামারীর পর দেশে এবং বিদেশে যেখানেই হোক ব্যবসা খাতের যে দুর্যোগ এসেছে, সেই জিনিসগুলো কাটিয়ে উঠতেই, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতেই, আপনাদের মতামত শুনতেই, আপনাদেরকে সাথে নিয়ে আমাদের এই বিজনেস আয়োজন। আমাদের আজকের আলোচনার বিষয় চ্যালেঞ্জের মুখে রিকন্ডিশন গাড়ি ব্যবসা খাত। এই খাতের সাথে যারা জড়িত রয়েছেন তারা সরাসরি ফোন করতে পারেন এবং আপনারা আছেন আমাদের সাথে। আমাদের সাথে এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে দুজন অতিথি আছেন এবং অনলাইনে যুক্ত রয়েছেন। আমি একে একে আজকের অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব আব্দুল হক, প্রেসিডেন্ট বারভিডা। আমাদের মাঝে আরও আছেন জনাব শফিউল ইসলাম সম্রাট, ভাইস প্রেসিডেন্ট বারভিডা। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকছেন জনাব আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অফ বাংলাদেশ। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই আয়োজন। আমরা প্রতি সপ্তাহে বিভিন্ন খাতকে টার্গেট করি। আমাদের এবারের যে বিষয়টি রিকন্ডিশন গাড়ি ব্যবসা, যেটা বহু বছর ধরে বাংলাদেশের রীতিনীতির সাথে জড়িত এবং এই লাক্সারি আইটেম যদি আমরা গাড়ির কথা বলে থাকি, ঠিক তার সাইডেই কিন্তু এই রিকন্ডিশন গাড়িগুলো সাপোর্ট দিয়ে থাকে মানুষের বিভিন্ন সেক্টরের মানুষদেরকে। কিন্তু এই মুহূর্তে যে ভয়াবহতা, আমাদের নেসেসারি গুডস, প্রয়োজনীয় যেসব পণ্য, সেই জিনিসগুলোর পরে মানুষ বাজারে যে নিত্য প্রয়োজনীয় জিনিসটা ওভাবে যতটুকু না কিনলেই নয়, সেভাবেই তারা চলছে। তারপর আবার গাড়ি ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে আসলে অনেক বড় ডিসকাশন চলে আসে। আমি একটু প্রথমে আসতে চাই, বারভিডা যেহেতু প্রতিষ্ঠা হয়েছে আজ থেকে 28 বছর আগে, একটা থিম ছিল। আমি সেই জায়গাতে একটু আগে যাব যে বারভিডা কেন প্রতিষ্ঠা হয় এবং কি লক্ষ্য নিয়ে আপনারা আগাচ্ছেন। অনেক ধন্যবাদ। আমি প্রথমে সালাম জানাই আমাদের সাথে সংযুক্ত শ্রদ্ধেয় ডক্টর আহসান এইচ মনসুর সাহেব, যিনি একজন আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ এবং তিনি IMF-এ ছিলেন। সেজন্য আমি আপনাদের ধন্যবাদ দিই যে ওনার মতো একজন অর্থনীতিবিদকে এই সময় আপনারা আলোচনায় পেয়েছি। এবং আমি সালাম জানাচ্ছি আমাদের যারা শ্রোতা দর্শক মণ্ডলী যারা শুনছেন দেখছেন, এবং আমাদের অগণিত আমাদের সদস্যবৃন্দ সারা দেশে আমাদের যারা সবাইকে সালাম শুভেচ্ছা জানাই এবং সমবেদনা জানাই যারা ইতিমধ্যে আত্মীয় স্বজন মহামারীতে হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। অ্যাকচুয়ালি দেখেন, বলা হয়ে থাকে ট্রান্সপোর্ট ইজ ব্লাড লাইন অফ এভরি কমিউনিটি। একটা ভালো ট্রান্সপোর্ট যে কোনো জনগোষ্ঠীর জীবন, অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, উন্নয়ন ঘটায়, আর যদি না থাকে সেটা রসাতলে যায়। অতএব আমরা যখন শুরু করি তখন খুবই আনাগোনায় ছিল এবং বাংলাদেশে গাড়ি খুব অল্প লোক ব্যবহার করত। আজকে যে বিপ্লবটা ঘটেছে এখানে, এটাতে আমাদের কিছুটা অবদান আছে বলে আমরা দাবি করব, কারণ সরকার পরস্পরে আমরা এই পলিসিটাকে সাপোর্ট করেছি এবং সরকারগুলো আমাদের এই পলিসি সমর্থন করেছে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি প্রয়াত সাইফুর রহমান সাহেব, প্রয়াত কিবরিয়া সাহেব অর্থমন্ত্রী ছিলেন, লেজেন্ডারি ব্যক্তিত্ব সব, এবং যা অব্যবহিত আবুল মাল আব্দুল মুহিত সাহেব, তারা সবাই কিন্তু এটা অনুধাবন করেছিলেন এবং রিকন্ডিশন গাড়ি যেটা অর্থনৈতিক বিরাট অবদান আছে এখানে, এর সাথে যেটা বিরাট অর্থনীতি জড়িত, সেই জিনিসটাকে অনুভব করেই কিন্তু তারা সমর্থন করে গিয়েছেন। আমরা সেই সময় আনগনায় ছিলাম, অর্গানাইজ করে আস্তে আস্তে কিন্তু সংগঠিত হওয়ার কারণেই বস্তুতপক্ষে আমরা এই সমর্থনটা দিতে পেরেছি। নতুবা বহুবার চেষ্টা হয়েছে এটাকে বন্ধ করে দেওয়ার, কিন্তু এখানে যে দেশের স্বার্থ, রেভিনিউর স্বার্থ, জনগণের স্বার্থ এবং সবচেয়ে বড় কথা পরিবহন সেক্টরে একটা বিরাট অবদানের ব্যাপার আছে, এটাকে অনেক সময় খাটো করে দেখার চেষ্টা করা হয়েছে। আমি মনে করি যে এটা খাটো করে দেখার কোনো উপায় নাই, কারণ আমাদের দেশে অটোমোবাইল ইন্ডাস্ট্রির সুযোগ কিন্তু খুব সীমিত গ্লোবালাইজেশনের কারণে। এটা আমার মনসুর স্যার হয়তো বলবেন, তারা বিশ্ব প্রেক্ষিতে এগুলো দেখেছেন, তারা বলবেন। আমরা মনে করি যে আমরা একটা বড় অবদান রাখছি, অনেক কম বৈদেশিক মুদ্রা দিয়ে অনেক বেটার জিনিস, মানে ভ্যালু ফর মানি যদি বলেন, তাহলে যে গাড়িটা আমরা $5,000 আনছি, 11 লক্ষ টাকা ডিউটি দিচ্ছি, পাশাপাশি একটা $15,000 দিয়ে এনেও সে কিন্তু ডিউটি দিচ্ছে আর কম। তাহলে একটা কি হলো যে ফরেন এক্সচেঞ্জ বেশি গেল, সরকার রাজস্ব কম পেল, আবার ফরেন এক্সচেঞ্জ কম দিয়ে সরকার রাজস্ব বেশি পাচ্ছে, আবার জনগণও তার অ্যাফোর্ডেবিলিটি, তারপর একটা দীর্ঘস্থায়ী ভেহিকেল এবং জীবনমান পরিবর্তন করে। জীবনমান পরিবর্তন করা কিন্তু এটা যে কোনো সরকারি, এমনকি কমিউনিস্ট গভর্নমেন্টেরও
প্রমিস হচ্ছে টু চেঞ্জ লাইভস অফ দ্য পিপল। সেই হিসাবে আমি মনে করি যে আমরা একটা বড় রকমের বিপ্লব নীরবে ঘটেছে বাংলাদেশে, যেটা উপমহাদেশে বলা হয়ে থাকে যে এটা করাচি অথবা দিল্লি অথবা কলকাতার চেয়ে ঢাকার চিত্র অনেক বেটার, কি বাংলাদেশের চিত্র বেটার, কারণ হচ্ছে উন্নত মানের রিকন্ডিশন গাড়ি। তা আমরা মনে করি সেই অর্থে শুধু গাড়ির লাক্সারি হিসাবে নয়, বরং জীবনের প্রয়োজনে, অর্থনীতির প্রয়োজনে, পরিবহনের প্রয়োজনে, জনগণের নিরাপত্তার প্রয়োজনে একটু আরাম আয়েসের ব্যাপার। আরাম, আপনি যদি একটা জায়গায় বাসে যান, আপনার যে কর্মঘণ্টা নষ্ট হবে, একটা কারে যেতে পারলে কিন্তু আপনি নিরাপদ থাকছেন এবং আপনার এফিসিয়েন্সি কিংবা কর্মঘণ্টা বেশি থাকছে। এই যে কোভিডের কারণে আমরা হাজার হাজার অ্যাম্বুলেন্স দিয়ে কিন্তু যে সার্ভিসটা দিয়েছি, সরকার একটা অ্যাম্বুলেন্স কিনেছে 40 লক্ষ 50 লক্ষ টাকা দিয়ে, একই গাড়ি আমরা মাত্র 14 লক্ষ 15 লক্ষ 16 লক্ষ টাকা দিয়ে হাজার হাজার মানুষ কিন্তু এর বেনিফিটটা পেয়েছে। অর্থাৎ বেনিফিট অনেক ব্যাপক। হয়তো তেমন একটা গবেষণা আমাদের নাই। আমি অনুরোধ করবো বিনীতভাবে আমাদের স্যারকে যে উনি যদি ওনাদের প্রেক্ষিতে জিনিসগুলো বলেন, আমরা হয়তো অত জ্ঞান আমাদের নাই, তোমরা যেভাবে বলতে পারবে। তবুও বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকল ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা সংক্ষেপে বারভিটা বলি, তাদের যে পদক্ষেপ এবং তাদের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য ধারাবাহিকতাই কিন্তু তারা এখন চলছে। এবং যেটা ইকোনমির বেশি লক্ষ্য দেওয়ার কারণটা এই যে 1 থেকে 5,000 কোটি টাকা পর্যন্ত মানে রেভিনিউ আমরা দিয়েছি। হ্যাঁ, আপনারা ট্যাক্স রেভিনিউ দিয়েছেন। সো এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের আজকের এই আলোচনা। আমি একটু জনাব সম্রাটের কাছে আসতে চাই। আপনারা যেভাবে কাজ করছেন, যেটা ছিন্ন ভিন্নভাবে বিভিন্ন মানুষের আগে কাজ করতো, কিন্তু সবাইকে সমন্বয় করে একই ছাতার নিচে নিয়ে এসে এই বারভিটা যেভাবে কাজ করছে, ব্যবসায়িক যারা এই বিজনেসের সাথে আছে তাদের এই মুহূর্তে, করোনার সময়কালীন এই মুহূর্তে তাদের অবস্থা কি এবং তারা ভিশনারি কি চিন্তা করছে? আমার চাচ্ছি সরকারের কাছে, যেমন আমাদের যে পোর্ট ওয়ারফেনটা, সেটা আমরা সরকারের কাছে অনেকবার চেয়েছি। গভর্নমেন্ট যেটা বন্ধ দিয়েছে 2 মাস ব্যাপী, আমরা 5 মাস চেয়েছিলাম, সেখানে আমাদের প্রেসিডেন্ট 2 মাস চেয়েছে ওয়ারফেনটা, সেটা আমাদের এখন একটু ন্যায্য দাবি। আর আমাদের যে প্রণোদনা, যে আমাদের সেক্টরে কোনো প্রণোদনা গভর্নমেন্ট কোনো আইডেন্টিফাই করে দেয়নি যে আমাদের প্রণোদনাটা এই সেক্টরে এত 1,000 কোটি টাকা পাবে। আমরা ব্যাংকে অ্যাপ্লাই করলেও আমরা কোনো সাড়া পাচ্ছি না, ব্যাংক আমাদের কোনো সাড়া দিচ্ছে না। আর থার্ড হলো আমাদের যে এই যে গভর্নমেন্ট এবার যে বাজেটে উপস্থাপন দিল এআইটি, আমাদের যে গাড়ি আমরা এআইটি দিলাম 10,000 টাকা, সেটা এখন 30,000 টাকা হয়ে গেছে। এখানে আমরা ব্যবসায়ী সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর প্লাস যে লোনটা 9%, যে আমাদের এবার গভর্নমেন্ট যে 9% করেছে ব্যাংকের সুদের হার, সেই লোনে আমরা এখনও সব ব্যাংক লোনে সাড়া দিচ্ছে না। এতে আমরা অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং আমরা সবাই এই যে লুজার হচ্ছে। প্লাস আমাদের শোরুম ভাড়া, অনেকে শোরুম ভাড়া দিতে পারছে না, স্টাফ বেতন দিতে পারছে না। আমি আমাদের সরকারের কাছে আকুল আবেদন করব যে তারা যেন আমাদের এই পোর্ট ওয়ারফেনটা মওকুফ করে এবং আমাদের ব্যাংক লোনটা যেন চালু হয়, সব ব্যাংক যেন দেয়, এটা আমি আশা করি। আচ্ছা, আসলে এই সমস্যাটা আপনি সব ব্যবসায়ীদের সমস্যাগুলোই আপনি তুলে ধরার চেষ্টা করেছেন। আমি আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন জনাব আহসান এইচ মনসুর। আমি তার কাছে একটু আসতে চাই, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, রিকন্ডিশন গাড়ি ব্যবসা অনেক বড় একটা খাত, কিন্তু সেটাকে সার্ভাইভালের যে কনফ্লিক্টটা এই মুহূর্তে আমরা আছি, সেই জায়গাটা একটু শুনবো। এবং প্রণোদনার প্যাকেজ নিয়ে আমরা আগেও কথা বলেছি, সামনেও কথা বলবো। তবে এই স্পেসিফিক এই সেক্টরটা নিয়ে কি চিন্তা ভাবনা, কিভাবে এগোনো যায়, এবং বাজেটের মধ্যে এই সেক্টরটাকে নিয়ে কোনো কিছু আপনি যদি একটু শেয়ার করেন। দেখুন, আমাদের অন্যান্য সব খাতের মতো এই খাতটাও খুব বিপর্যস্ত অবস্থায় আছে। এটা অভিন্ন, মানে বাংলাদেশের যে সার্বিক চিত্র তার সাথে কিন্তু কোনো ভিন্ন কিছু নয়। এখন প্রশ্নটা হচ্ছে যে কোভিডের কারণে আমাদের কিন্তু গাড়ির চাহিদাটা বেড়ে যাওয়ার কথা, কারণ মানুষ কিন্তু স্বাস্থ্য সচেতন। অনেকেই যারা একটু অ্যাফোর্ড করতে পারত, তারা কিন্তু একটা গাড়ি কেনার চেষ্টা করবে, যেহেতু বাসে উঠাটা কঠিন এবং সেখানে সংক্রমণটা ট্রান্সপোর্ট ডিফিকাল্টিজ আছে। এটা ইন্ডিয়াতে দেখেছি, কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে না। এটা হচ্ছে না, মূল কারণটা হচ্ছে যে আমাদের এখানে আমার মনে হয় যে পৃথিবীর অন্যতম সবচেয়ে উচ্চ কর হার এই গাড়ির উপরে বসানো হয়, বিশেষ করে রিকন্ডিশন গাড়ির উপর। এবং এই কারণে এই খাতটা মানে জনগণের যে চাহিদা, সেই চাহিদাকে মেটাতে পারছে না, কারণ দামটা এত অতিমূল্যায়িত হচ্ছে বাজারে যখন এসে পৌঁছায়। যেটা হক সাহেব একটু আগে বললেন যে $5,000 গাড়িতে $11,000 $12,000 ট্যাক্স দিতে হচ্ছে তাদের। তো সেটা তো একটা বিশাল, এটা তো একটা সাধারণ গাড়ি, আবার একটু উচ্চমানের গাড়ি হলে তো সেখানে 400-500% ট্যাক্স দিতে হয়। তো আমরা কিন্তু গাড়িটাকে খুব অতিমূল্যায়িত করে ফেলেছি। এটা একটা জিনিস যেটা জনগণের ক্ষমতার থেকে অনেকখানি সরে আসে, যে কারণে
বাংলাদেশের যে $300 বিলিয়ন ইকোনমি, এটা কিন্তু আমাদের অন্তত পক্ষে 1 লক্ষ 1.5 লক্ষ গাড়ি বিক্রি হওয়ার কথা, কিন্তু আমাদের বিক্রি হচ্ছে মাত্র, সর্বোচ্চ বিক্রি হয়েছে মনে হয় 31 বা 32,000 গাড়ি, এবং এখন মনে হয় এটা 20,000-এ নেমে এসছে, 12 কম। তো এই যে অবস্থাটা, অর্থাৎ আমি পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডে যদি তাকাই, থাইল্যান্ডে 1.9 মিলিয়ন গাড়ি উৎপাদন হয়, তার মধ্যে তারা 1.2 মিলিয়ন গাড়ি, মানে 12 লক্ষ গাড়ি তারা বিদেশে রপ্তানি করে, এবং মাঝখানে যে ডিফারেন্সটা হচ্ছে 7 লক্ষ গাড়ি তারা প্রতি বছর তারা নিজেরা ব্যবহার করে, অর্থাৎ ডোমেস্টিক চাহিদা হচ্ছে 7 লক্ষ। বাংলাদেশে কেন এটা 20,000 বা 25,000 হবে? আমরা তো অত ছোট অর্থনীতি নই, আমরা তো জনগোষ্ঠীর দিক থেকে আরো বড়, কিন্তু অর্থনীতির দিক থেকে কিন্তু আমরা থাইল্যান্ডের থেকে খুব বেশি ছোট নয়, তাহলে অর্ধেকেরও বেশি বড় আমরা। কাজে সেই দিক থেকে দেখতে গেলে আমাদের গাড়ির চাহিদা হওয়া উচিত অন্তত পক্ষে কয়েক লক্ষ, কিন্তু সেটা তো নয়, সেটা কয়েক হাজারে থেকেছে। এটার মূল কারণ হচ্ছে দুটো: আমাদের রাস্তা সরকার সেভাবে নির্মাণ করতে পারে নাই, রাস্তার যোগাযোগ ব্যবস্থাটা ভালো নয় আমাদের, বিশেষ করে শহরের রাস্তাগুলো খুবই যেটাকে বলা হয় কনজেস্টেড, সেই কারণে গাড়ি বেশি চালানো যায় না। 2 নম্বর হচ্ছে যে লোকের ক্রয় ক্ষমতার বাইরে এটাকে নিয়ে যাওয়া হয়েছে অতিরিক্ত কর স্থাপন করে। ফাইনালি আমি যে কথাটা বলবো, জাপান থেকে যে গাড়িগুলো আনা হয়, আমরা একটু গবেষণা করে দেখেছি যে সেই গাড়িগুলোর মান কিন্তু খুব উন্নত মানের। সবচেয়ে বেশি জাপানি গাড়ি কারা কেনে? নিউজিল্যান্ড, একটা উন্নত দেশ। তারপরে কারা কেনে? অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, দুবাই, এগুলো জায়গাতে কিন্তু এই গাড়িগুলো যাচ্ছে। বাংলাদেশ কিন্তু টপ 10-এ নাই। বাংলাদেশে মাত্র 20,000 গাড়ি বা 25,000 গাড়ি ইম্পোর্ট করে, এটা দিয়ে কিন্তু আমরা ওই প্রথম সারির আমরা আমদানিকারক নই। প্রথম সারির আমদানিকারক কিন্তু ভালো ভালো দেশ আছে সেখানে, যারা এই গাড়িগুলোকে ব্যবহার করছে। কাজেই অনেকেই বলে যে রিকন্ডিশন গাড়ি কি হবে, নতুন গাড়ি করি। আমি মনে করি যে নতুন যেসব গাড়ি আমরা কিনছি ভারত থেকে বা থাইল্যান্ড থেকে বা ইন্দোনেশিয়া থেকে, তার চাইতে কিন্তু জাপান মেড, জাপানের যে এনভায়রনমেন্টাল কন্ডিশন মিট করে যে গাড়িগুলো বারবিটা বা অন্যান্যরা যারা আনছেন, সেগুলোর মান কিন্তু ভালো এবং সেগুলো দীর্ঘস্থায়ী। এটা আমার পরীক্ষিত, আমি ক্রেতা হিসাবে বলছি। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে সরকারকে নজর দিতে হবে, এটাকে ছোট করে দেখার উপায় নেই। এটা একটা জিনিস যে স্বল্প খরচে একটা সুবিধা পাচ্ছি এবং পৃথিবীর উন্নত দেশগুলোও সেই সুযোগটা নিচ্ছে, আমরাও নিচ্ছি। এটাকে আমাদের ক্রয় ক্ষমতার কাছাকাছি রেখে আমরা তো একটা জনগণের জন্য একটা বিশাল একটা সুযোগ দিয়ে দিতে পারি, যদি সরকার কর হারটাকে একটু সুষম করে নিয়ে আসতে পারে। আচ্ছা, যেটি আপনি বলছিলেন যে এই মুহূর্তে আসলে একটা প্রশ্ন আপনার কাছে আসবে, যেটা প্রণোদনা প্যাকেজ সবাই মানে আমরা জেনে গেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন, কিন্তু সেটা কিভাবে আমরা পেতে পারি এবং এই সেক্টরটা কিভাবে আসলে সত্যিকার অর্থে উপকৃত হতে পারে। প্রিয় দর্শক, আমার একটি গাড়ি হবে, এই যে স্বপ্নটি, এটা মনে হয় বাংলাদেশের সবারই এবং পৃথিবীর সবারই। তো সেই গাড়িটি হোক নতুন কিংবা রিকন্ডিশন, আপনারা আমাদেরকে যুক্ত হতে পারেন। আমাদের আজকের টপিক আপনারা জানেন, চ্যালেঞ্জের মুখে রিকন্ডিশন গাড়ি ব্যবসা খাত। ফোন করতে পারেন সরাসরি 0281897666 এই নাম্বারে। আমাদের সাথে স্টুডিওতে 2জন অতিথি আছেন এবং অনলাইনে যুক্ত আছেন একজন অতিথি। ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেল ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডার যে লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল তারই ধারাবাহিকতায় আজ চলছে। কিন্তু আজকে একটু জানতে চাইবো যে কথার কথা এই বছরের শুরুতে জানুয়ারিতে আপনাদের একটা লক্ষ্যমাত্রা ছিল এবং প্রতি বছর অনুযায়ী একটা প্রজেক্টেড প্ল্যান ছিল যে এতগুলো সেল হবে। তো সেই অনুযায়ী যেভাবে বছর শুরু হয়েছে, কিন্তু মার্চের পরে আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এই মুহূর্তে আসলে সেলসটা কীরকম? কারণ সার্ভাইভালের প্রশ্ন যখন আসবে তখন তো রিটার্ন আসতে হবে, আদারওয়াইজ এই সেক্টরের অনেকেই হয়তো ক্ষুদ্র ব্যবসায়ী, তারা হয়তো এই সেক্টরটা ছেড়েই চলে যাচ্ছে, অন্য কোনো কিছুতে বেনিফিশিয়ারি কোনো কিছুতে মুভ করবে। সো আমি একটু জানতে চাইবো এই তাদের এই সেক্টরের এই মুহূর্তে অবস্থা। আমরা জানি অনেক সময় ধরে পোর্টে গাড়ি আটকা ছিল, সব প্রোডাক্টে আটকা ছিল। সো ওই জায়গাটাতে আপনারা কিভাবে সাফার করেছেন কিংবা এই মুহূর্তে আপনাদের কি অবস্থা রয়েছে? অনেক ধন্যবাদ আপনাকে। আমি খুব তাড়াতাড়ি বলি, যেমন ধরেন আমাদের এই কোভিড শুরু হওয়ার পূর্বে ওই সময়টাতে আমাদের বন্দরে এবং আমাদের কাছে স্টকে মিলে প্রায় 12,000-এর মতো গাড়ি ছিল। তার মধ্যে 4,000 ছিল শোরুমগুলোতে, আর 8,000-এর মতো গাড়ি ছিল চট্টগ্রাম এবং মংলা বন্দর মিলে। যেটা সাধারণত বন্দরে হয়তো 5-6 হাজার গাড়ি সবসময় থাকে ট্রানজিটে।
এর আগে থেকেই মার্কেটটা একটু শ্লথ গতি ছিল, বাজার খুব শ্লথ ছিল, কিন্তু কোভিড এসে একেবারেই আমরা স্থবির হয়ে যাই। কয়েকটা বিষয়, যেমন ধরুন কোভিডের বিশ্বব্যাপী যেহেতু এটা মহামারী, আমাদের প্রজন্মে হয়তো আমরা এটা আর দেখিনি, দেখবো কিনা জানি না, কিন্তু এতে হয়তো কেউ এটার জন্য প্রস্তুত ছিল না। এখন আমরা যেটা দেখলাম যে সারা পৃথিবীতে সরকারগুলো, যেমন ইংল্যান্ডে 20% যেখানে ভ্যাট ছিল সেখানে 5% করে দিয়েছে যাতে ইকোনমি চালু হয়, প্রণোদনার মতো করে। রেস্টুরেন্টগুলোতে 20 জায়গায় 55% নিয়েছে, ইত্যাকার করে তারা চালু করেছে। অনেক কোম্পানিকে গভর্নমেন্ট বেল আউট করেছে, অনেক আইটেমকে বেল আউট করেছে, ছোট ব্যবসাকে করেছে, মাঝারি ব্যবসাকে করেছে, বড় ব্যবসাকে করেছে। আমাদের এখানেও সরকার বলল যে প্রণোদনা ঘোষণা করেছে। বড়রা কি পাচ্ছে জানি না, ছোটরা আমরা কিন্তু তেমন শুনেছি কিন্তু দেখি নাই। না, আমি একটু সেলের সম্পর্কে জানবো। সেলের কথা বলছি। তো সেলের ব্যাপারটা হচ্ছে, যেমন আমরা এই যে 12,000 গাড়ি ছিল, এই 4 মাসে আমরা 2-2.5 হাজারের মতো গাড়ি ছাড়িয়েছি, কিন্তু সেলটা অনেক কম। সেলটা নরমাল টাইমের তুলনায় হয়তো ধরুন 25-30%। কারণ মানুষ যারা কিনবে বা সাধারণ মানুষ, তাদেরও তো একটা সার্ভাইভালের প্রশ্ন রয়েছে। দুটো ব্যাপার আছে, একটা হলো যে ব্যাংক ঋণের একটা ব্যাপার আছে, যেটা আমাদের ভিপি সাহেব বলছিলেন। ব্যাংক ঋণ দুনিয়া জোড়া গাড়িতে 100% ঋণেও কিন্তু গাড়ি সেল করা হয়ে থাকে, কোম্পানিরা করে থাকে সাধারণত। আমাদের এখানে 50% দিত ব্যাংক, এর আগে কিন্তু 75% ছিল। তো আমরা এটা বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছি যে মার্কেটটাকে স্টিমুলাস করার জন্য, অর্থনৈতিক কর্মপদ্ধতিকে প্রাণবন্ত করার জন্য সরকার এই খাতে যদি ঋণটা বাড়ায়, তাহলে এটা স্যার হয়তো ভালো বলতে পারবেন, তাহলে কিন্তু এটার ব্যাপক একটা ইম্প্যাক্ট বাজারে আসতে পারে। আমরা যেমন একটা গাড়ি বের করলাম, মিনিমাম ডিউটি হচ্ছে ধরুন একটা 1500 সিসি গাড়ি প্রায় 11 লাখ টাকা ডিউটি। তাহলে আমি যখন একটা গাড়ি আপনার কাছে 17 লাখে বিক্রি করি, সরকারই কিন্তু রাজস্ব পেয়ে যাচ্ছে 11 লাখ টাকা, আমি পাচ্ছি কিছু, ব্যাংক পাচ্ছে কিছু, এইভাবে কিন্তু একটা ডিস্ট্রিবিউশন হচ্ছে। ফলে এখানে কিন্তু এই অর্থনীতিটা চালু হোক আমরা চাচ্ছি। বাংলাদেশ ব্যাংকটা আমরা অনুরোধ করেছি, তারা ইতিবাচকভাবে দেখছে যে আমরা দেখব। সমস্যাটা হচ্ছে 9% করার কারণে ব্যাংকগুলো এগিয়ে আসছে না। তার এখানে কস্ট আছে, এটা রিটেল ব্যাংকিং বলে। রিটেল ব্যাংকিং পৃথিবীর সব জায়গায় কিন্তু আলাদা। যেমন একটা ব্যাংক নর্মালি আপনাকে 100 কোটি টাকা ঋণ দিল, আর ওনাকে দিল একটা গাড়ি কেনার জন্য 20 লাখ টাকা, কাজ কিন্তু একই, কিন্তু এখানে অনেক বেশি লোক লাগবে, আপনার জন্য লাগবে হয়তো একজন। ফলে তারা এই কস্টটা এখানে নেয়। আমরা মনে করছি এটাকে সেপারেট করে দিলে ব্যাংকার কাস্টমার রিলেশনশিপে আমরা এটাকে নির্ধারণ করব, হয়তো বা 2% বেশি হবে কি 2.5% বেশি হবে, তাহলে কিন্তু জিনিসটা আসবে। এটা সরকারের কাছে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমেও মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে এটাকে সেপারেট করে দিলে ব্যাংকগুলি, অন্যথায় ব্যাংকগুলো বলছে না, কিন্তু বাংলাদেশ ব্যাংকও বলেছে যে তারা কিন্তু বলেছিল যেটা আলাদা করতে। আলাদা না করার কারণে একই রেট হতে ব্যাংকগুলো এখন এখানে খুব কনজারভেটিভলি দেখছে, এবং আমরা ঋণটা পাচ্ছি না। এতে কিন্তু সবাই লুজার, সরকার লুজার, ব্যাংক লুজার, কাস্টমার লুজার, আমরাও লুজার। এটাকে উইন করার জন্য যেটা ডক্টর আহসান মনসুর স্যার বলেছেন যে বাজারটা অনেক বাড়তে পারে যদি আপনি রেভিনিউ থেকে শুরু করে ব্যাংকিং সবটা আমরা চিন্তা করি। তাহলে আমি মনে করি বাংলাদেশে 1 লক্ষ গাড়ির একটা বাজার হতে পারে। অনেক পুরনো গাড়ি, 30 বছরের পুরনো গাড়িগুলোকে ডিসকার্ড করে দেওয়া, স্ক্র্যাপ করার আইন করতে হবে, এবং তাকে প্রণোদনা কীভাবে হবে যে তুমি ডিউটি কমিয়ে দিলাম, তুমি একটা নতুন কেনো, তোমার রিস্ক কমে গেল, তোমার লাইফের কমফোর্ট বেড়ে গেল। এবং এইভাবে কিন্তু একটা বড় রকমের পরিবর্তন আমরা আশা করছিলাম যে আমরা সরকারের সামনে তুলে ধরবো। সরকার গাড়ি তৈরি করার কথা চিন্তা করছে, অনেকে আসছে, রিকন্ডিশনকে ব্যান করে তারা চিন্তা করছে। পৃথিবীর কোথাও কিন্তু এটা ব্যান নাই, জাপানে নাই, আমেরিকাতে নাই, ইংল্যান্ডে নাই, জার্মানিতে নাই। পুরনো গাড়ির বাজার অনেক অনেক বড়। অতএব এইটা অনেকে একটা মতলব নিয়ে কাজ করছে, আমরা মনে করি সেটা হয়তো স্যাররা বলতে পারবেন যে বিশ্বব্যাপী চিত্রটা কীরকম। তাহলে এইখানে সবটা চিন্তা করে এই কোভিডের সময় যেটা আমি মনে করি যে এই ব্যাংকিং জিনিসটাকে ইজি করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা সরকারকে সাহায্য করতে পারবো। কারণ আমি মোর দেন 1000 কোটি টাকা রেভিনিউ দিতে পারবো আমার কাছে যে গাড়িগুলো আছে। এটা সরকারের জন্য এখন ভীষণ দরকার। আবার একটা মধ্যবিত্তের মানুষ যে গাড়ি কিনে নাই, উনি কিনতে চিন্তা করবেন এই জন্য নিরাপত্তার জন্য, যে আমি যেটা স্যার বলছিলেন যে নিরাপত্তার জন্যই কিন্তু উনি একটা গাড়ি পেলে যদি মনে করেন 7-8 কিনতে পারে, তাহলে বাবা আমি অন্তত বাসে চড়ে এখন নিরাপত্তাহীন হবো, তার সাথে গাড়ি কিনি। এবং এইভাবে কিন্তু আমার মনে হয় যে একটা বড় রকমের পরিবর্তন এখানে আসতে পারে। তাতে কিন্তু সবাই লাভবান হবে, সরকার রেভিনিউ লাভ পাবে, ব্যাংক প্রফিট পাবে, আপনি গাড়ি পাবেন, আমরাও ব্যবসা পাবো। ইটস এ উইন উইন সিচুয়েশন উই ক্যান ক্রিয়েট। বাট এটাতে একটা বড় রকমের পলিসি পরিবর্তন দরকার হবে। ট্যাক্স অনেক অনেক বেশি, বিশেষ করে উল্টা সিধা মূল্য ধরে যেটা করা হচ্ছে, এগুলো পৃথিবীর কোথাও নাই। আমরা স্যার যথার্থ বলেছেন, এগুলো করলে কিন্তু সবাই লাভবান হবে আমি মনে করি। জি,
বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকল ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন নিয়ে যখন কথা হয় তখন হচ্ছে আমরা ইম্পোর্টার্স এবং ডিলারদের কথাই বেশি বলে থাকি, কিন্তু এই রিকন্ডিশন গাড়ি কেনা বেচার পরে সাধারণ যে ভোক্তাটা, যে কনজিউমার ফাইনালি গাড়িটি পারচেজ করলো, তার যে সাপোর্টিভ অনেক কিছু লাগে, তো সেই জন্য কি আপনাদের বারবিটা কোনো কাজ করছে? এটা আপনার কাছে আসে জি জি, বারবিটা কাজ করছে যে আমাদের যে যতগুলো শোরুম আছে সবারই সাইড একটা ওয়ার্কশপ আছে, তো আমরা সবাই মোটামুটি 1-2 বছরের গ্যারান্টি দিয়ে থাকি, ওয়ারেন্টি সার্ভিস দিয়ে থাকি। তো এটা বারবিটা আমাদের যে যারা মেম্বার হয়েছে তাদের কিন্তু আমরা যখন মেম্বারশিপ নিচ্ছে তখন এই ক্রাইটেরিয়া আমাদের আসছে যে পার্টিকে সার্ভিস দিতে হবে। আপনাদের এই মুহূর্তে কতজন মেম্বার এবং তারা কি ফ্যাসিলিটিস পাচ্ছে আপনাদের এই অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে? 850 জন মেম্বার এখন রানিং আছে আমাদের, 900। তো তারা ফ্যাসিলিটি পাচ্ছে, তারা যে কোনো আমাদের সাথে যেমন বাজারের সময় গভর্নমেন্টের সাথে আমাদের বার্গেনিং হয়, সেখানে আমাদের বারবিটা কাজ করছে। এবং অনেক সময় নাম্বারে প্রবলেম হয়, অনেক সময় কাস্টমার্সের প্রবলেম হয়। আর অনেক জেনে থাকবেন অনেক আগে এই যে কালো গ্লাস নিয়ে একটা সমস্যা হয়েছিল, সেটা বারবিটাই সমাধান করছে। এরকম অনেক সমাধান বারবিটা করতেছে। আমরা অ্যাকচুয়ালি, আমি একটু যোগ করি ওনার সাথে, আমরা অ্যাকচুয়ালি শুধু আমাদের মেম্বারদের না, কাস্টমারেরও সমস্যাগুলিকে আমরা অ্যাড্রেস করছি। আমরা একটা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনের সরকারের করে আমরা আদালতের মতো করার চিন্তা করছি, সেটা আমরা করব। এবং যে কোনো কাস্টমার যখন কোনো সমস্যা পড়ে সেটাও সার্ভিস দিচ্ছি। প্লাস পলিসির জায়গাগুলোতে যেমন আমরা সবসময় সরকারকে সহায়তা করছি, সবসময় দিয়ে আসছি রাজস্ব কীভাবে বৃদ্ধি পাবে, রাজস্ব ফাঁকি হচ্ছে কিনা, কনজিউমার কীভাবে, ক্রেতা কীভাবে বেনিফিট পাবে, আমাদের বৈষম্যগুলো বিভিন্ন, যেমন কদিন আগে অ্যাম্বুলেন্স আটকে দিয়েছিল কাস্টম হাউসের চট্টগ্রামে, আমরা না থাকলে, অ্যাসোসিয়েশন না থাকলে এটা কিন্তু সুরাহা হতো না। এইভাবে কিন্তু আমরা চেষ্টা করছি এবং এইভাবে করে করে বিগত 28-30 বছরে আমরা এটাকে একটা শিল্পে পরিণত করার চেষ্টা করেছি এবং এটার বেনিফিট আমার বিশ্বাস যে ব্যাপক জনগোষ্ঠী পেয়েছে। বাংলাদেশে যেখানে কয়েক হাজার গাড়ি ছিল, আজকে কয়েক লক্ষ গাড়ি চলে এবং সেটা আমরা দাবি করতে পারি যে আমরা এই অবদানের সাথে আমরা জড়িত আছি, আমাদের সব মেম্বাররা। জি, আমি একটু জনাব আহসান এইচ মনসুর আছেন আপনি আমাদের সাথে অনলাইনে, একটু আপনার কাছে আসবো। আমরা যদি এই সেক্টরটা অ্যাজ আ হোল একটু লম্বা সময়ের জন্য চিন্তা করি, যে 30 বছর আগে যে চিত্র ছিল এখন চিত্র ভিন্ন, এখন খানিকটা সময়ের যদি তুলনা না করি, আমরা যদি আগামী 30 বছর পরে চিন্তা করি এই সেক্টরটা কোথায় যেতে পারে এবং অর্থনীতিতে যে ইম্প্যাক্টটা সবসময় ফেলে রাখে, তো সেই বিষয়গুলো আপনার কাছে একটু আসবো যে আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনার কাছে কি মনে হচ্ছে এই সেক্টরের ভবিষ্যৎ দিনগুলি? দেখুন, পৃথিবীতে অটোমোবাইল সেক্টর হচ্ছে প্রথম 2-3 সেক্টরের মধ্যে অন্যতম সেক্টর, যে কোনো অর্থনীতিতে। মার্কিন যুক্তরাষ্ট্র বলি, ইউরোপিয়ান ইউনিয়ন বলি বা জাপান বলি, অটোমোবাইল সেক্টরকে বাদ দিয়ে অর্থনীতি কিন্তু অন্যান্য দেশে চিন্তা করতে পারে না। কিন্তু বাংলাদেশে এখনো আমি মনে করি আমাদের মানসিকতা একটা এখনো সেই আগের সনাতনী রয়ে গেছে, যে এটা বড় লোকের জিনিস, এটা তারা চলে, এই সেন্টিমেন্টটা এখনো আমাদের মাইন্ডসেটে রয়ে গেছে। আমাদের এক্ষেত্রে বের হয়ে আসতে, গাড়ি চড়াটা কোনো লাক্সারি কিছু নয়। হ্যাঁ, লাক্সারি গাড়ি যারা চড়ে তাদের জন্য সেটা কিছু একটা সেপারেট কিছু করা যেতে পারে। একটা টয়োটা গাড়ি চড়বে বা অন্য একটা জাপানি বা নন জাপানি গাড়ি চড়বে, এটা তো কোনো বিশেষ কোনো লাক্সারি কিছু না, এটা প্রয়োজনীয় জিনিস এবং এটা কিন্তু অর্থনৈতিক উন্নয়নের সাথে একটা বিশাল যোগসূত্র এটার আছে এবং সেটা পরীক্ষিত। তো সেই কনটেক্সটে আমি বলবো যে একটা ওভারঅল স্ট্র্যাটেজি নেওয়া উচিত, যে কিভাবে আরবান প্ল্যানিং এর সাথে কারণ আমাদের যদি রাস্তাঘাট যদি সেভাবে না করি, আমরা এক্স্যাক্টলি, এবং সেই সাথে পপুলেশনটার কথা যদি বলি, শহর কেন্দ্রিক হয়ে গেছে মানুষ। হ্যাঁ, মানুষ শহর কেন্দ্রিক থাকবে। মানুষ পৃথিবীতে, আমেরিকাতে 2% মানুষ থাকে গ্রামে, বাকি সবাই 98% থাকে শহরে। চায়নাতেও সেই দিকে চলে যাচ্ছে এবং ইউরোপে মানুষ শহর কেন্দ্রিক হবে। বাংলাদেশে এটা হয়ে যাবে আগামী 50 বছর পরে, দেখবেন যে হয়তো 10% মানুষ গ্রামে নাই, সবাই শহরগুলোতেই আছে। এটাকে অ্যাভয়েড করা যাবে না, আমরা কোনো ভিন্ন কোনো প্রজাতির লোক নেই। এখন কথা হচ্ছে যে এই শহরগুলোকে এমনভাবে তৈরি করতে হবে যাতে সেখানে গাড়ি চলবে, মাস ট্রানজিট চলবে, পায়ে হেঁটে চলবে, রিক্সা করেও চলবে, সাইকেল করেও চলবে, তো সবই চলতে হবে, কিন্তু নিরাপদভাবে চলতে হবে এবং পরিচ্ছন্নভাবে চলতে হবে। আমাদের পার্কিং এর ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ একটা শহর যেখানে পার্কিং এর ব্যবস্থা নাই, যে কারণে মানুষ গাড়ি বের করতে গেলে আমাকে একটা ড্রাইভার রাখতে হয়। কেন ড্রাইভার রাখতে হবে? আমি কেন সেলফ ড্রিভেন কার করতে পারবো না? এটা করতে পারলেই কিন্তু আজকে গাড়ির ডিমান্ড 50% বেড়ে যাবে, যদি আমরা সেই খরচটাকে কমিয়ে আনতে পারি। কারণ একটা ড্রাইভার রাখা 20,000 টাকা বেতন দিতে হচ্ছে তাকে, সেই খরচটা মধ্যবিত্ত কিন্তু সবাই নিতে পারে না। তাই কাজে আমাকে পরিচ্ছন্নভাবে আমাকে নাগরিক সুবিধা যদি দিতে পারি, নাগরিকরা কিন্তু গাড়ি কিনতে খুবই উৎসাহী হবে।
আমি মনে করি যে সরকারের উচিত হবে যে এই রাজস্ব রক্ষ জন্য এই খাতটি যেন ব্যবহার না করে। এখানে শুধুমাত্র সরকার যেটা হচ্ছে যে এই খাত থেকে প্রচুর রাজস্ব পাওয়া যায়, কাজেই ব্যাংকিং খাত, সিগারেট খাত, গাড়ির খাত, এই কয়েকটা জায়গাতে সরকার ব্যাং অন দ্য হেড, টেলিকম, এই 4টা খাতের উপর সরকার সবসময় অতিরিক্ত করের বোঝা চাপিয়ে যাচ্ছে। এই জিনিসটা একটু ইন্টারাপ্ট করে এই মুহূর্তে আমাদের সাথে একজন দর্শক আছে, তার প্রশ্নটি একটু নিয়ে নিতে চাই। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? নামটি বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম ফয়সাল, আমি উত্তরা থেকে বলছি। আমি একজন রিকন্ডিশন গাড়ির ইউজার। আমার প্রশ্নটা হচ্ছে বারবিডার যিনি প্রধান আছেন এখানে, ওনার কাছে আমি শ্রদ্ধার সাথে সালাম দিয়ে জানতে চাচ্ছি যে আমাদের দেশে যে গাড়িগুলো এখন আপনারা ইম্পোর্ট করছেন জাপান থেকে, প্রত্যেকটা গাড়িতে ইন্টেরিয়রে জাপানি ল্যাঙ্গুয়েজে সবকিছু লেখা থাকছে। আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থেকে শুরু করে প্রতিটা সুইচের উপরে জাপানি ল্যাঙ্গুয়েজে লেখা থাকছে। আমরা এই গাড়িগুলো জাপান থেকে আনার পরে যে প্রবলেমটা ফেস করি যে এই গাড়িতে কি প্রবলেম হচ্ছে সেটা জাপানি ল্যাঙ্গুয়েজে দেখাচ্ছে, কোনো একটা এরর মেসেজ সেটা জাপানি ল্যাঙ্গুয়েজে দেখাচ্ছে, মানুষ সেটা বুঝতে পারছে না। এটাকে কি আমরা আনার সময় জাপানি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে ইংলিশ করে আনতে পারি না? এই জিনিসটা কি আপনারা একটু দেখতে পারেন কিনা? অনেক ধন্যবাদ ফয়সাল সাহেব, আপনি আমাদের সঙ্গেই থাকুন। যেহেতু বারবিটার কাছে প্রশ্নটা এসছে, আমি একটু কিছুক্ষণের মধ্যেই ফিরছি। আমাদের সাথে জনাব মনসুর, আপনি যেটা বলছিলেন, আমরা একটু অনুষ্ঠানের শেষের দিকেই আছি, একেবারে আপনার মতামত মন্তব্য শুনে আমরা আপনার কাছ থেকেও বিদায় নেব। আমি যেটুকু বলবো যে আমাদেরকে দীর্ঘমেয়াদীভাবে দেখতে হবে যে গাড়ির খাতটাকে একটা বিকশিত শিল্প হিসেবে দেখতে হবে। এখানে আমরা আমদানি করব, আমরা ভবিষ্যতে বাংলাদেশে গাড়ি তৈরি করব, আমরা আমাদের এনভায়রনমেন্টাল জিনিসগুলো খেয়াল রাখবো। জাপানি গাড়ির একটা বৈশিষ্ট্য হচ্ছে এনভায়রনমেন্টালি কিন্তু তারা হাইলি কমপ্লায়েন্ট, এবং নতুন গাড়ি যেগুলো থাইল্যান্ড থেকে আসে তার চাইতে কিন্তু জাপানি রিকন্ডিশন গাড়ির যে এমিশন লেভেল সেটা কিন্তু অনেক ভালো। আমাদের এই জিনিসগুলো কম্প্রোমাইজ করা যাবে না। আমাদেরকে মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনার পার্ট হিসেবে আমদানিকে খোলা রাখতে হবে, রিকন্ডিশন গাড়ি সেটার সাথে আসবে, নতুন গাড়িও আসবে, সবাই সবার সাথে কম্পিট করবে। ভোক্তাকে চয়েস দিতে হবে যে সেই যেন পছন্দ মতো তার জিনিসটা নিতে পারে, এবং অতিরিক্ত করের বোঝার থেকে যেন ভোক্তাকে একটু রক্ষা করা হয়, তাহলে এই খাতটা ঘুরে দাঁড়াবে। এবং সরকারকে নগর পরিকল্পনার পার্ট হিসেবে প্রত্যেক জায়গাতেই সেখানে পার্কিং এর ব্যবস্থা, পাবলিক পার্কিং এর ব্যবস্থা করতে হবে, এবং রাস্তাঘাটগুলোকে খোলা রাখতে হবে যাতে গাড়িগুলো সচলভাবে চলতে পারে। তাহলে কিন্তু আমরা দেখব জনগণের জীবনযাত্রার মান বেড়ে যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়াতাড়ি যেতে পারবে, স্বাস্থ্যসম্মতভাবে যেতে পারবে, বাসে যেভাবে কষ্ট করে যাচ্ছে সেটা পারবে না, তারা নিজেদের স্বাধীনতা থাকবে গাড়িতে করে ঘুরে বেড়ানো, এবং সেটা জনস্বাস্থ্যের জন্য ভালো, তাদের বাজেটের জন্য ভালো, এবং তাদের যে মানে পারিবারিক যে সুখ শান্তি যেটাকে বলা হয় একটা গাড়ির স্বপ্ন, সেই স্বপ্নটাও তাদের পূরণ হবে। সেইভাবেই তো আমরা বিকশিত হব। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য, এবং এভাবেই সবসময় পাশে পাবো আশা করছি। আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের দর্শক একটা প্রশ্ন ছিল ছোট্ট করে, জনাব ফয়সাল উত্তরা থেকে ফোন করেছিলেন, একটু শুনবো আপনাদের কাছ থেকে, কারণ আপনারা কাস্টমারের জন্যই কিন্তু সবসময় কাজ করে থাকেন। অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে জেনে খুব ভালো লাগলো এবং আপনার অনুভূতিটা প্রকাশ করেছেন। আসলে তেমন কোনো সমস্যা হচ্ছে না। যদি আপনি সমস্যা বোধ করেন তাহলে আমাদের কাছে, যেমন আমার বড় ওয়ার্কশপ আছে, আপনি নিয়ে আসতে পরে আমরা আপনাকে পুরো গাইড করতে পারবো। এবং বিগত 40 বছর ধরে তো চলছে। এই কারণে যে কোনো কেউ আটকে আছে তা কিন্তু না। হয়তো আপনি এটা ইংরেজিতে থাকতে ভালো হতো, সেটা বুঝতে পারছি, বাট এটা ওইখান থেকে করে আনা খুব কঠিন। আমরা এখান থেকে আপনাকে বরং যদি কোনো সমস্যা থাকে আপনি নয়াপল্টনে আসেন, আমরা আপনাকে পুরোপুরি সাপোর্ট দিতে পারবো। এবং এরকমভাবে যদি অন্য কেউ সমস্যা ভোগ করেন, আমাদের বারবিটাতে যোগাযোগ করেন কিংবা আমাদের যোগাযোগ করেন, আমরা সবসময় আপনাদের সহায়তা করার জন্য, আমাদের যে কোনো সদস্যের কাছে গেলেই তারা আমাদের যোগাযোগ করবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার যদি শেষে কিছু বলার থাকে? শেষ আমার একটাই দাবি গভর্নমেন্টের কাছে, যে আমাদের ওই ওয়ারফ্যানটা মৌকুব, আর ব্যাংক 15 দিনের জন্য আমরা পেতে পারি, আর থার্ড হলো যেন আমরা কিছু লোন নিতে পারি, গভর্নমেন্ট যেন আমাদের লোন টোন দেয়। এই আর কোনো একটা কথা বলবো যে অ্যাকচুয়ালি মানে আমাদের নৌ পরিবহন মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি, সচিব মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি, তারা চমৎকারভাবে আমাদের সহায়তা করেছেন। ব্যাপারটা হচ্ছে এরকম যে এইসব ক্ষেত্রে সরকার নিজ থেকেই, কিন্তু সরকার একটা বিশাল, যাকে বলে ইনফিনিটি বলা যায়। তো আমাদের এই সামান্য বিষয় আমরা চেয়েছি, যেটা বড় কিছু না। আমরা এমন চাই না যে আমাদের শুল্ক কর মাফ করে দেন, বেল আউট করেন, তা কিন্তু না। আমরা অনেক লস দিয়ে প্রতিটা গাড়িতে অনেক ক্ষেত্রে 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা লসে বিক্রি করছে, সরকারকে পুরো রাজস্ব দেওয়া হচ্ছে দিয়ে কিন্তু আমরা বিক্রি করছি। তো আমরা সামান্য চেয়েছি
আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আশা করছি আমরা বিনীতভাবে অনুরোধ করছি তারা যেন অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিতে হচ্ছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে থাকেন খুব ভালো থাকবেন আশা করছি আজকের মতো আমি শারমিন মিশু বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে খুব ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ